তুষারপাতের প্রথম ঝাপটা সমরকন্দের ডিম্বাকৃতি গম্বুজ, সুদৃশ্য মিনার আর চীনামাটির টালি শোভিত তোরণের জটিল অবয়ব কেউ রূপার তবক দিয়ে ঢেকে দিয়েছে বলে মনে হতে পারে। ফলের বাগানের পত্রহীন ডালপালার ভেতর দিয়ে শনশন শব্দে বয়ে চলা শীতল বাতাস আর হুড়মুড় করে ভেঙে পড়া তুষারের স্তূপ। বাবরের কাছে শহরটাকে ঘোমটার আড়ালে নববধূর মতো মনে হয়, যার সৌন্দর্য চোখের আড়াল হলেও পুরোপুরি ঢাকা পড়েনি। বাবরের প্রিয় বাদামি রঙের আজদাহা ঘোড়াটা ফোঁস ফোঁস করে নিঃশ্বাসের সাথে কুয়াশার মেঘ নির্গত করে এবং বুকের কাছে পা তুলে নরম তুষারের ভেতর থেকে খুর বের করে আনে। মাথায় নেকড়ের চামড়ার নরম টুপি, চামড়ার পরত দিয়ে আলখেল্লা গায়ে শক্ত করে আটকে, আর পায়ে মেষের চামড়ার বুট পরিহিত অবস্থায় বাবর শহর রক্ষাকারী দেয়ালের বাইরের দিকের অবস্থা পর্যবেক্ষণ শেষে ফেরত আসছে। দেহরক্ষী বাহিনী খুব কাছ থেকে তাকে অনুসরণ করছে। গত 2 সপ্তাহ ধরে ওয়াজির খান জ্বরে ভুগছেন। এই প্রথম সে তার সাথে নেই। অবশ্য বাবুরই রয়েছে। শীতের প্রকোপ থেকে বাঁচতে একটা উজ্জ্বল সবুজ কাপড়ের ফালি দিয়ে তার মুখটা ঢাকা। গলবস্ত্র দিয়ে মাথা ঢাকা সত্ত্বেও বাতাসের প্রবাহের মাঝে তারা পরস্পরের কথা শুনতে পাবে, কিন্তু ঠান্ডার কারণে তাদের কথা বলতে ইচ্ছা করে না। বাবরের অবশ হয়ে থাকা ঠোঁটের কারণে একটা শব্দ উচ্চারণ করতে হলে তাকে যথেষ্ট কসরত করতে হবে। কিন্তু সবুজাব নীল তরুণদ্বারের ছাদের নিচে ঝুলে থাকা সুতীক্ষ্ণ বরফের শলাকার দিকে এগিয়ে যেতে শীতের কথা বাবর বেমালুম ভুলে যায়। সাফল্যের উল্লাস কড়া মাদকের উষ্ণ ধারার ন্যায় তার ভেতরটা আবার চাঙ্গা হয়ে ওঠে। তরুণদ্বারের নিচ দিয়ে বাবর তার লোকদের নিয়ে দুলকি চালে ভেতরে প্রবেশ করতেই পশ্চিম দিকে অবস্থিত নগরদুর্গের দিকে এগিয়ে যেতে যেতে একটাই দুশ্চিন্তা তাকে বিব্রত করে। সমরকন্দ দখল করার পরে 3 মাস অতিক্রম হয়েছে। সেই পুরোটা সময় যা তাকে অনবরত খুঁচিয়ে আসছে। বর্তমানে শীতের করাল থাবা আক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষার বড়াভাই দিচ্ছে, কিন্তু বরফ গলতে শুরু করলে কি হবে? সাইবানি খান যদিও সাথে সাথে শহর অবরোধ না করে উত্তরে নিজের দুর্গে ফিরে গিয়ে শীতকাল শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন বলে ঠিক করেছেন। আর বাবর খুব ভালো করেই জানে নিজের সীমিত সম্পদ দিয়ে সাইবানি খানের কাছ থেকে সমরকন্দ হয়তো দখল করা যায়, কিন্তু সেটা রক্ষা করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। শহর দখল করার প্রায় সাথে সাথে বাবর তার লোকদের এর নিরাপত্তা জোরদার করতে নিয়োগ করে, অতিরিক্ত পর্যবেক্ষণ গম্বুজ নির্মাণ করতে বলে এবং শহর রক্ষাকারী দেয়ালের উচ্চতা কয়েক স্থানে বৃদ্ধি করার আদেশ দেয়। তুষারপাতের কারণে কাজ বন্ধ হবার আগে পর্যন্ত তার লোকেরা সাধ্যমতো কাজ করেছে। কোকসরাইয়ের আঙিনায় ঘোড়া নিয়ে প্রবেশ করে বাবর ভাবে নানিজান, আম্মিজান আর খানজাদার বিলাসবহুল মহলে তাদের সাথে দেখা করতে যাবে কি না, যেখানে বিজয় অর্জনের অব্যবহিত পরে সমরকন্দে আসা অবধি তারা অবস্থান করছেন। সে ওয়াজির খানকে দেখতে যাবে বলেও ঠিক করে। তার শারীরিক অবস্থার নিশ্চয়ই এতক্ষণে বেশ উন্নতি হয়েছে। ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমে গা গরম করার অভিপ্রায়ে 2 হাতে নিজের শরীরের দুপাশে চাপড় দিতে দিতে পাথরের তৈরি নিচু কামরার দিকে সে এগিয়ে যায়, যেখানে ওয়াজির খান অবস্থান করছেন। বাবরের তাকে এখন বড্ড প্রয়োজন, আর সে তার আরোগ্য কামনায় অস্থির হয়ে উঠেছে। পায়ের জুতো থেকে বরফ ঝাড়তে ঝাড়তে এবং মাথা থেকে নেকড়ের চামড়ার তৈরি টুপি খুলে এসে দেখে নেকড়ের লম্বা লোম বরফে শলাকার মতো আকৃতি নিয়েছে। বাবর ভেতরে প্রবেশ করে। ওয়াজির খানের কক্ষের নিচু দরজা দিয়ে প্রবেশ করে সে তার বৃদ্ধ বান্ধবকে বিছানায় চিত হয়ে শুয়ে থাকতে দেখে। একটা হাত মুখের ওপরে রাখা, যেন ঘুমিয়ে রয়েছে। কাছে আসতেই সে আটকে উঠে দেখে হেকিমের পরামর্শে ছাগলের চামড়ার তৈরি কম্বলের কয়েক পরত দিয়ে ঢেকে দিয়ে বিছানার পাশে একটা ঝুড়িতে জ্বলন্ত কয়লা রাখার পরও ওয়াজির খান থরথর করে কাঁপছে। গতকালও তার কাঁপুনি এত প্রবল ছিল না। বাবর হেকিমকে জিজ্ঞেস করে উনি কেমন আছেন। আগুনের কাছে দাঁড়ানো হেকিম তামার পাত্রে তৈরি একটা মিশ্রণ নাড়ছে। সে বলে, সুলতান, ওনার অবস্থার আরও অবনতি হয়েছে। তার জ্বর প্রশমিত করতে আমি দ্রাক্ষারস, লতাগুল্ম আর দারুচিনি দিয়ে তৈরি একটা পানীয় আগুনে উত্তপ্ত করছি। লোকটার কণ্ঠস্বর বিষণ্ণ এবং মুখের অভিব্যক্তিতে চিন্তার ছাপ।
ওয়াজির খান মারা যেতে পারে প্রথমবারের মতো এই সম্ভাবনার কথা বাবরের মনে উদয় হতেই পেটের ভেতরে অস্বস্তির একটা গিট দানা বাঁধে। বাবর হেকিমকে বলে, ওনাকে আপনার বাঁচাতেই হবে। হেকিম বলে, সুলতান, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, কিন্তু প্রাণ দেয়া বা নেয়ার অধিকার কেবল সৃষ্টিকর্তার এখতিয়ারে। আমি কেবল এইটুকু বলতে পারি, শীঘ্রই যদি তার অবস্থার উন্নতি না হয় তবে সে আমার সামর্থ্যের বাইরে চলে যাবে। হাকিম ঘুরে দাঁড়িয়ে পাত্রের মিশ্রণ আরও জোরে নাড়তে আরম্ভ করে। বাবর ওয়াজির খানের কাছে যায় এবং আলতোভাবে তার হাত মুখের ওপর থেকে সরিয়ে দেয়, যা ঘামে চপচপ করছে। ওয়াজির খান নড়ে ওঠে এবং এক মুহূর্তের জন্য তার একটা চোখ খুলে তাকায়। বিড়বিড় করে বলে, সুলতান। তার চিরচরিত মন্দ্র কণ্ঠস্বর এখন ক্ষীণ, কষ্টসাধ্য, কর্কশ একটা আর্তনাদ। বাবর বলে, কথা বলার দরকার নেই, নিজেকে অনুগ্রহ করে কাহিল করবেন না। বাবর সতর্কতার সাথে ওয়াজির খানের কাঁধ চেপে ধরে, তার কাঁপুনি থামাবার চেষ্টা করে। অসুস্থ বন্ধুর শরীরে নিজের শক্তির কিছুটা প্রবাহিত করতে চায়। ওয়াজির খানের পরনের মোটা আলখিল্লা ভেদ করে সে তার দেহের অস্বাভাবিক উষ্ণতা অনুভব করতে পারে। একটা মাটির পেয়ালা নিয়ে হেকিম এগিয়ে আসে। বাবর বলে, আমাকে দিন। বাবর পেয়ালাটা তার হাত থেকে নেয় এবং এক হাতে ওয়াজির খানের মাথাটা তুলে ধরে অন্য হাতে পেয়ালাটা তার ঠোঁটের কাছে ধরে। ওয়াজির খানের চেষ্টা সত্ত্বেও পেয়ালার বেশিরভাগ উষ্ণ লাল তরল চিবুকের খোঁজা খোঁজা দাড়ি বেয়ে গড়িয়ে পড়ে। নিজের আনাড়িপনাকে বাবর অভিসম্পাত করে। বাবর আবার চেষ্টা করে। তার মনে পড়ে কিভাবে একটা স্যাঁতস্যাঁতে গুহার অভ্যন্তরে জ্বরের সময়ে ওয়াজির খান একবার তার সেবা শুশ্রূষা করেছিল। কাপড়ের ফালি পানিতে ভিজিয়ে ভক্তি ভরে এবং ধৈর্য সহকারে তার শুষ্ক মুখ পানির ফোঁটায় সিক্ত করে তুলেছিল। সে ওয়াজির খানের মাথাটা আরেকটু উঁচু করে। এইবার কাজ হয়। হাকিমের তৈরি করা আরকের কিছুটা গলৎকরণ করতে পারে ওয়াজির খান। তারপরে আরেকটু। পুরোটা শেষ হতে বাবর ওয়াজির খানের মাথা বালিশে নামিয়ে রাখে। সুলতান, তার অবস্থার উন্নতি হতেই আমি আপনাকে জানাবো। বাবর বলে, আমি এখানেই থাকছি। ওয়াজির খানের কোনো নিকটাত্মীয় নেই যে তার যত্ন নেবে। তার স্ত্রী আর একমাত্র পুত্র সন্তান বহু বছর আগে গুটি বসন্তে আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং প্রায় 10 বছর আগে সন্তান জন্মদান করার সময়ে তার একমাত্র কন্যা মারা গিয়েছে। বাবর কয়েকটা জরির কারুকাজ করা তাকিয়া নিয়ে ওয়াজির খানের বিছানার পাশের দেয়ালে সেগুলো স্তূপ করে সেখানে আতশোয়া হয়। পৃথিবীর বুকে যদি ওয়াজির খানের অবস্থানের সময় শেষ হয়ে আসে তবে অন্তিম মুহূর্তে সে তার পাশে থাকতে চায়। রাত ক্রমশ গভীর হয়। বাবর চুপচাপ তাকিয়ে থাকে এবং হাকিম ওয়াজির খানের চারপাশে পায়চারি করার ফাঁকে নাড়ি পরীক্ষা করতে, চোখের পাতা খুলে চোখের মণিতে উকি দিতে বা বুকে হাত রেখে জ্বরের মাত্রা পরিমাপ করতে বিছানায় আসলে বাবর সাহায্য করে। যন্ত্রণায় ছটফট আর কাঁপতে থাকলেও মাঝে মাঝে ওয়াজির খান কিছুটা শান্তভাবে শুয়ে থাকে, আবার কখনো প্রলাপ বকে। তার বেশিরভাগ কথাই বোঝা যায় না, কিন্তু বিড়বিড় করে বলতে থাকা দুর্বোধ্য শব্দের ভেতরে বাবরের কানে কিছু আটকায়। ওয়াজির খান বলে, কবুতর, কবুতর যাদের পালকে চুনির মতো লাল রক্ত লেগে আছে। সুলতান, দেখুন কিভাবে সেগুলো আছড়ে পড়ছে। আকশি দুর্গের ছাদ থেকে বাবরের আব্বাজান আর প্রিয় চবুতরা যেদিন বিস্মরণের অতলে ধসে পড়েছিল, ওয়াজির খান বোধহয় সেদিনের কথা বলতে চাইছে। আজ এতদিন পরেও বাবর সেদিন গিরিখাতের কিনারায়, যার অতলে তার আব্বাজানের দেহ অষ্টবক্র হয়ে পড়েছিল, থেকে থেকে সরিয়ে আনা ওয়াজির খানের হাতের শক্ত পাঞ্জার স্পর্শ অনুভব করতে পারে। ওয়াজির খানের কাছে তার কৃতজ্ঞতার অন্ত নেই। তার আব্বাজানের অকাল মৃত্যুর পর থেকে লোকটা তাকে পিতার মতোই আঁকড়ে রেখেছে, কিন্তু বাঁচাবার জন্য বাবর এখন তাকে কিছুই করতে পারছে না। ওয়াজির খান আবার একটু শান্ত হতে বাবরের চোখের পাতা বন্ধ হয়ে আসে। ওয়াজির খানের ভালো মন্দ কিছু একটা হয়ে গেলে তার নিজের কি হবে? সুলতান, সুলতান, উঠুন। বাবর চমকে উঠে বসে। পুরো ঘরটাই প্রায় অন্ধকারাচ্ছন্ন। কেবল হাকিমের ডান হাতে উঁচু করে ধরা একটি তেলের প্রদীপের দপদপ করতে থাকা শিখা যতটুকু পারে আলোকিত করছে। চোখ পিটপিট করে বাবর কোনো মতো উঠে দাঁড়ায়। বিছানার দিকে আর তাকাতে সাহস হয় না, কারণ জানেই তাকালে সে কি দেখতে পাবে।
সে তার বদলে হাকিমের চোখের দিকে তাকায়। ভীত কণ্ঠে বাবর বলে, কি হয়েছে? সুলতান, আল্লাহ তাআলা আমাদের প্রতি সদয় হয়েছেন। চিকিৎসক বিছানার কাছে এগিয়ে যায় এবং ওয়াজির খানের মুখ তার হাতের প্রদীপের ক্ষুদ্র আভায় আলোকিত হয়ে ওঠে। তাকিয়ায় ভর দিয়ে সে আতশোয়া হয়ে বিছানায় শুয়ে আছে। কাঁপুনি একেবারেই থেমে গেছে। টিকে থাকা এক চোখে দৃষ্টি উজ্জ্বল আর পরিষ্কার এবং ক্লান্ত মুখে বুঝি একটু হাসির আভাও দেখা যায়। জ্বর ছেড়ে গেছে। বাবরের এক মুহূর্ত দেরি হয় চোখের সামনে দৃশ্যটার মর্ম অনুধাবন করতে। তারপরে সে স্বস্তি আর শ্রদ্ধার বানভাসী জোয়ারে আপ্লুত হয়ে বিছানার কাছে দৌড়ে গিয়ে ওয়াজির খানকে দুহাতে জড়িয়ে ধরে। সুলতান, শান্ত হন, আমার রোগী এখনও দুর্বল। হাকিম প্রতিবাদের সুরে চেঁচিয়ে ওঠে। তার কথা বাবর যেন শুনতেই পায় না। সে কেবল প্রবল কৃতজ্ঞতায় ভারাক্রান্ত। ওয়াজির খানের জীবনের উপর থেকে বিপদ কেটে গিয়েছে। তাকে বিশ্রাম করতে দিয়ে বাবর কক্ষ থেকে বাইরে আসে। শীতল বাতাস শুয়ের মতো খোলা মুখে হামলে পড়ে, কিন্তু বাবর পাত্তাই দেয় না। অসুস্থতা আর দুশ্চিন্তার মেঘ কেটে যেতে বাবর নিজের ভেতরে তারুণ্য আর শক্তির একটা জোয়ার অনুভব করে, আর সেই সাথে তরুণ এবং বেপরোয়া সঙ্গের জন্য সে উদ্গ্রীব হয়ে ওঠে। পূর্ব দিগন্তে সকাল, যদিও কেবল দিন শুরুর সব আয়োজন মাত্র আরম্ভ করেছে। সে তখনই বাবুরিকে ডেকে পাঠায়। কয়েক মিনিট পরে সদ্য ঘুম ভাঙা চোখে ভেড়ার চামড়ার জার্কিন বাঁধতে বাঁধতে বাবুরি এসে হাজির হয়। এত ভোরে ডেকে পাঠানোর কারণে স্পষ্টতই বিভ্রান্ত বাবর তার মুখ থেকে উষ্ণ নিঃশ্বাসের সাদা কুণ্ডলী নির্গত হতে দেখে। এসো, অনেক ঘুমিয়েছ, আমরা একটু বাইরে যাচ্ছি। বাবর তাকে ডেকে বলে। কি বললেন সুলতান? কোথায়? এবার চলো, দেখা যাক কোথায় যাওয়া যায়। 10 মিনিট পরে সবুজাব নীল তরুণদ্বারের নিচ দিয়ে তাদের ঘোড়া ছুটিয়ে বের হয়। সূর্যের আলোয় রাতের তুষার গলতে শুরু করায় তাদের ঘোড়ার খুরের কারণে গুটি বসন্তের মতো দাগ পড়ে মাটির বুকে। যা কিছুই হোক, বেঁচে থাকা আর তারুণ্যের চেয়ে মঙ্গলময় আর কিছুই হতে পারে না। প্রথমে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। বছরের এই সময়ে ধূসর প্রায় নিষ্প্রভ আলো মানুষের চোখকে অনায়াসে প্রতারিত করতে পারে। কোলবা পাহাড়ের দিকে বাবর চোখ কুঁচকে তাকিয়ে থাকে। তাকিয়ে থাকার মাঝেই সে ভাবে সে আরও লোক দেখতে পাচ্ছে। হ্যাঁ, সে ঠিকই দেখছে, দূরের কালো অবয়বগুলো ঘোড়া সাওরদের। ওয়াজির খান স্থির চোখে পাহাড়ের দিকে তাকিয়ে রয়েছে। বাবর বলে, উজবেক? ওয়াজির খান বলে, আমারও তাই মনে হয় সুলতান, সম্ভবত অগ্রগামী কোনো গুপ্তদূতের দল। বাবর ঘোড়ার মুখ ঘুরিয়ে নেয়। গত 3 সপ্তাহ ধরে সমরকন্দে গুজব, প্রথম অস্পষ্ট, ভিত্তিহীন, তারপরে বিশদ বর্ণনা ছড়াতে শুরু করেছে। সবাই দেখা যায় দুটো বিষয় একমত যে সাইবানি খান সমরকন্দের পশ্চিমে বোখারায় অবস্থান করে ভাড়াটে বাহিনী গড়ে তুলেছে, আর শীতকালটা নিজের লোকদের সাথে একত্রে অতিবাহিত করা সব উজবেক যোদ্ধাকে মোটা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়ে ডেকে পাঠিয়েছে। বাবরের আদেশে সমরকন্দের অস্ত্র নির্মাতারা পুরো শীতকালটা যারা কঠোর পরিশ্রম করেছে, এখন তাদের প্রয়াস বৃদ্ধি করে দিন রাত এক নাগারে কাজ করছে। বাতাসে কেবল ধাতুর সাথে ধাতুর আঘাত করা শব্দ। তারা চুল্লিতে তীক্ষ্ণ প্রান্ত বিশিষ্ট ফলা আর বর্ষার আকৃতি তৈরি করে সেটা নেহায়ে রেখে শান দিচ্ছে। অস্ত্রের কোনো কমতি নেই বাবরের, এবং সাধ্যমতো চেষ্টা করেছে শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে। কিন্তু মানুষ কোথায় পাবে সে? বাবর ভ্রুকুটি করে। শেষবার গণনা করার সময়ে সংখ্যাটা ছিল মাত্র 7,000, যার ভেতরে মাঙ্গলিক তীরন্দাজ বাহিনী রয়েছে যারা পুরোটা শীতকাল শহরেই অতিবাহিত করেছে। উজবেকরা আক্রমণের পায়তারা করছে জানার পরই সেই অঞ্চলের অন্যান্য সর্দারদের কাছে দূত পাঠিয়েছে, এমনকি তাম্বাল আর জাহাঙ্গীরের কাছেও লোক পাঠিয়েছে। সমরকন্দের পতনের পরে তাদের সেনাবাহিনী আকশি ফেরত গিয়েছে, সম্মিলিতভাবে সাধারণ শত্রুকে প্রতিহত করার আবেদন জানিয়ে। এখন পর্যন্ত কারো কাছ থেকেই কোনো উত্তর আসেনি। ওয়াজির খান, আমি উজবেকদের ফিরে আসতে দেখে মোটেই অবাক হচ্ছি না। আমি জানতাম ফিরে আসাটা কেবল সময়ের ব্যাপার। আপনি যখন অসুস্থ ছিলেন তখন বাবুরি আর আমি প্রায় বিষয়টা নিয়ে আলাপ করতাম। ওয়াজির খান বললেন, ও, সেই বাজারের ছোকরা আপনাকে কি বলতো? ওয়াজির খানের কণ্ঠের অপ্রত্যাশিত রুক্ষতায় বাবর অবাক হয়। বলে, হতে পারে সে বাজারের ছেলে,
কিন্তু তারপরেও তার কথার যুক্তি আছে এবং সে সমরকন্দের আর এর লোকদের সে ভালো করেই চেনে। ওয়াজির খান বলেন, দুঃখিত সুলতান, তবে তার ভুলে গেলে চলবে না সে কে, এবং আপনার ক্ষেত্রেও সেইটা প্রযোজ্য। আপনি হলেন আমাদের সারতাজ। তার মতো একজন ভুইফোরের সাথে আপনি পরামর্শ করছেন। বয়োজ্যেষ্ঠ, বিজ্ঞ আর অভিজাত বংশীয় কাউকে বিবেচনায় না এনে সেটা তো ভালো দেখায় না। আল্লাহ তাআলা যদি আপনার পিতার হায়াত দারাজ করতেন তাহলে এসব কথা তিনি আপনাকে বলতেন। বাবর পারলে ওয়াজির খানকে দৃষ্টি দিয়ে ভস্ম করে দেয়। সম্ভবত এসব তার জানের শত্রু সেই বুড়ির কাজ। বাবুরির প্রতি এহসান দৌলত তার বৃতৃষ্ণা বা বাবুরির সাথে তার মেলামেশার ব্যাপারে নিজের আপত্তির কথা কখনো গোপন করার চেষ্টা করেনি। বাবরের তারপরই মনে পড়ে ওয়াজির খানের কাছে সে নানাভাবে ঋণী, আর সম্প্রতি বুড়ো লোকটা অসুস্থ হয়ে উঠেছে। বাবর বলে, তৈমুরের রক্তের উত্তরাধিকারী আরেকজন সুলতান, এই দুটো বিষয় আমি কখনো ভুলব না। বাবুরির সঙ্গ আমার ভালো লাগে, কিন্তু তার পরামর্শ আমি গ্রহণ করি, কারণ সেগুলো যুক্তিসঙ্গত। আপনার মতোই আমি যা শুনতে চাই বলে সে বিশ্বাস করে সেরকম মন কথা সে বলে না, বরং সে নিজে যা বিশ্বাস করে সেটাই কেবল বলে। তার মানে এই না যে সবসময় আমি তার সাথে একমত হই। আমার নিজের সিদ্ধান্ত আমি নিজে নেই। ওয়াজির খান বলেন, আপনার বয়োজ্যেষ্ঠ মন্ত্রণাদাতা হিসেবে আপনাকে একটা কথা বলতে চাই। হতে পারে বাবুরি বিচক্ষণ, কিন্তু একই সাথে সে বদরাগী আর একটা হামবড়া ভাব তার মধ্যে রয়েছে। আপনি যদি তার সাথে আপনার বন্ধুত্বের ব্যাপারে এখনই সতর্ক না হন, অন্যরা তাহলে নিজেকে অবহেলিত মনে করে ঈর্ষান্বিত আর ক্রুদ্ধ হয়ে উঠতে পারে। আমার স্বীকার করতে দ্বিধা নেই, মাঝে মাঝে আমিও এর ঊর্ধ্বে উঠতে পারি না। ওয়াজির খানের চোখে মুখে বিব্রতকর ভাব লক্ষ্য করে বাবর আলতো করে তার কাঁধ স্পর্শ করে, বলে, আপনি আমার সবচেয়ে বড় সহায়, এবং অন্য সব ইচকিসের চেয়ে আমি আপনার পরামর্শকে বেশি গুরুত্ব দেই। আমি সতর্ক থাকব। এখন এসব নিয়ে শুধু শুধু বিব্রত হবেন না। মন্ত্রণা সভা আহ্বান করুন, তাদের জানা উচিত আমরা পাহাড়ের উপর কি দেখেছি। পায়ের ব্যথা সত্ত্বেও ওয়াজির খান দ্রুত হেঁটে যায়। বাবর পুনরায় কোলবা পাহাড়ের দিকে তাকায়, কিন্তু কালো অবয়বগুলোকে আর দেখা যায় না। বাবুরির ব্যাপারে তাকে সতর্ক করে ওয়াজির খানের বলা কথাগুলো কি যথার্থ, নাকি পুরোটাই কেবল বাবরের যে নিজের বয়সী সঙ্গীর প্রয়োজন রয়েছে সেটা বুঝতে ওয়াজির খানের অপারগতা। ঘটনাপ্রবাহ ইতিমধ্যে তাকে দেখিয়েছে যে বাজারের ছেলের মতোই একজন সুলতানের জীবনও যথেষ্ট দৈবাধীন। তৈমুরের মতো সেও যদি সাফল্য আর সমৃদ্ধি অর্জন করতে চায়, তাহলে সবার সম্ভাব্য সাহায্য বাবরের প্রয়োজন হবে। বর্তমানে অস্তিত্ব টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ, এবং সে ব্যাপারে বাবুরির চেয়ে দক্ষ আর কাউকে মানে না। বাবর দ্রুত তার দরবার কক্ষে প্রবেশ করে। সেখানে সে একটু নিচু টেবিলে তার আদেশে মাদার অফ পার্ল নিয়ে সমরকন্দ আর তার আশেপাশের এলাকার মানচিত্র খোদাই করা দেখতে পায়। আধা ঘন্টা পরে তার মন্ত্রণাদাতাদের সবাইকে টেবিলের চারপাশে বসতে দেখা যায়। শহররক্ষা দেয়ালের ভেতরে আক্রমণের অপেক্ষা করার কোনো মানে হয় না। আমাদের বর্তমান লোকবল নিয়ে সাইবানি খানের হামলা প্রতিহত করা সহজ হবে না, বা দীর্ঘস্থায়ী কোনো অবরোধ আমরা সামলাতে পারব না। বসন্তের শুরুতে আমরা যদি তাকে গিয়ে আক্রমণ করি নিজের বাহিনী পুরোপুরি গুছিয়ে নেবার আগে, তাহলে আমাদের সফল হবার একটা সম্ভাবনা রয়েছে। আমরা যদিও সংখ্যায় তখনও অনেক কম থাকব। সে যখন একেবারেই আক্রমণের প্রত্যাশা করছে না, তখন আমরা তাকে দ্রুত আর প্রবলভাবে আক্রমণ করতে পারি। সে যদি আমি যা ভাবছি তাই করে, বোখারা থেকে সে সরাসরি আমাদের আক্রমণ করতে এগিয়ে আসে, তাহলে পূর্ব দিক থেকে সমরকন্দের দিকে ধাবমান এই নদী বরাবর এগিয়ে আসলে সেটাই হবে সবচেয়ে দ্রুততম রাস্তা। বাবর তার সোনার বাটযুক্ত খঞ্জরের ডগাটা দিয়ে প্রায় সোজা একটা পথ এঁকে দেখায়, কিন্তু সমরকন্দে পৌঁছাবার আগে তার অন্য বাহিনীর সাথে মিলিত হয়ে সর্বশক্তি দিয়ে আমাদের দিকে আসতে হলে তাকে কোথাও না কোথাও যাত্রাবিরতি করতে হবে, আর আমরা সেই সময়ই তাকে আক্রমণ করব। বাবরের মন্ত্রণাদাতারা সবাই বিড়বিড় করে সম্মতি প্রকাশ করে, কেবল বাইসাঙ্গারকে উদ্বিগ্ন দেখায়। বাইসাঙ্গার, কি ব্যাপার বলুন? বাইসাঙ্গার বলে, সাইবানি খানের মতিগতি বোঝা মুশকিল। আমরা তার বিষয়ে যা কিছু জানি তার ভেতরে এটা অন্যতম। সেজন্যই আমাদেরকে উপযুক্ত মূল্য দিতে হয়েছে। আমার মনে আছে কিভাবে বর্বরটা তার সাঙ্গপাঙ্গ নিয়ে ভোজবাজির মতো পাহাড় থেকে নেমে এসে আপনার চাচাকে হত্যা করে,
আমাদের বাহিনীকে কচুকাটা করে। বাবর বলে, আর সেজন্যই আমি বোখারায় গুপ্তচর পাঠাচ্ছি। আমি সাইবানি খানকে যেভাবে টোপ দিয়ে সমরকন্দের দেয়ালের বাইরে বের করে টেনে এনেছিলাম, সেরকম কোনো ফাঁদে আমি নিজে পড়তে চাই না। কিন্তু আমি যখনই নিশ্চিত হয়ে যাব সে আমাদের আক্রমণ করতে অগ্রসর হচ্ছে, আমি আমার সর্বশক্তি দিয়ে পশ্চিমে এগিয়ে গিয়ে তাকে চমকে দেব। সে যদি নদীর তীর বরাবর এগিয়ে আসে, তাহলে আমি প্রস্তাব করছি আমরা এখানে তার জন্য উৎপদে থাকব। মানচিত্রে সমরকান্দ আর ঘোড়ায় 3 দিনের দূরত্বে অবস্থিত একটি স্থানের উপরে বাবর তার খঞ্জরটি রাখে। সেখানে সংকীর্ণ নিচু পাথুরে পর্বতের মাঝ দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে। 10 দিন পরে বাবরকে তার লোকদের একেবারে সামনে ঘোড়ায় চড়ে মন্ত্রণা সভায় সে ঠিক যে জায়গাটার কথা বলেছিল সেদিকে এগিয়ে যেতে দেখা যায়। 1 সপ্তাহ আগে তার গুপ্তদূতের দল খবর নিয়ে আসে যে সাইবানি খান তার দলবল নিয়ে এগিয়ে আসছে, সাথে বিশাল অশ্বারোহী বাহিনী নদীর দিকে সে এগিয়ে চলেছে। বাবর সমরকন্দে অপ্রত্যাশিত আক্রমণ প্রতিরোধের উপযুক্ত একটা বাহিনী রেখে তার সেনাবাহিনীকে আদেশ দেয় অগ্রসর হতে। বাবর তার বাহিনী নিয়ে নদী থেকে দূরে অবস্থান করে এবং গুপ্তদূতের দল নদীর তীর ধরে উজবেকদের এগিয়ে আসার খবর তাকে নিয়মিত অবহিত করতে থাকে। সেদিন সকালে তারা খবর নিয়ে আসে যে উজবেকরা ইতিমধ্যেই তাদের রাতের অস্থায়ী ছাউনি গুটিয়ে নিয়েছে এবং তারা যদি তাদের স্বাভাবিক গতিতে এগিয়ে আসা অব্যাহত রাখে, তবে আজ দুপুর নাগাদ তারা সংকীর্ণ স্থানটার কাছে পৌঁছবে। বাবর ওয়াজির খান, বাইসাঙ্গার, আলীঘোস্ত আর তার অশ্বারোহী বাহিনীর 3 অধিকর্তাকে আদেশ দেয়। বাবর আর তার অগ্রগামী বাহিনী বর্ষার আকৃতিতে বিন্যস্ত হয়ে বল্গিত বেগে ঘোড়া ছোটায়। তারা পাশ থেকে এসে উজবেকদের যাত্রাপথের কেন্দ্রে আঘাত করতে এবং দ্বিখণ্ডিত করে বের হয়ে যাবার আগে যতটা সম্ভব ক্ষতি সাধন আর বিশৃঙ্খলা সৃষ্টি করবে। তারপরে আবার বিপরীত দিক থেকে একই ভঙ্গিতে পুনরায় হামলা করবে। উজবেক বাহিনীর মাঝ দিয়ে তাকে তেড়ে ফুঁড়ে আক্রমণ করতে দেখামাত্র ওয়াজির খান তার মূল বাহিনী নিয়ে দ্রুত এগিয়ে এসে সেনাবাহিনীর সামনের অংশে আক্রমণ করে। যখন বাইসাঙ্গার আরেকটা বাহিনী নিয়ে বৃত্তাকারে ঘুরে এসে পেছন থেকে উজবেকদের ওপর ঝাঁপিয়ে পড়বে, আলীঘোস্তের অধীনে আরেকটা বাহিনী থাকবে অতিরিক্ত হিসাবে। বাবর এখন তার সামনে অনুচ্চ ভূমিরেখা দেখতে পায়। সেখান থেকে নদীটা দেখা যাচ্ছে। তার বাদামি আজদাহ ঘোড়াটা ভূমিরেখার উপরে উঠে আসে এবং তার অগ্রগামী রক্ষী দলের সদস্যরা পাশে এসে দাঁড়াতেই উজবেক অশ্বারোহী বাহিনীর লম্বা সারি দেখতে পায়। তার অবস্থান সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ দলটা নদীর তীর ধরে ধুলোর একটা মেঘ উড়িয়ে এগিয়ে চলেছে। এই ঘণ্টার জন্যই সে এত প্রস্তুতি নিয়েছিল। ঢাল বেয়ে প্রায় 1200 গজ দূরে শত্রুর দিকে ধেয়ে যাওয়ার জন্য সে তার বাহিনীকে আদেশ দেয়। বাবর তার বাহনকে যখন সামনে এগিয়ে যাওয়ার জন্য ইঙ্গিত করছে, ঠিক তখনই বাবর প্রথমবারের মতো এক নিঃসঙ্গ উজবেক অশ্বারোহী মূল সারি থেকে সামান্য দূরে, সম্ভবত অনাহুত অতিথির উপস্থিতি সম্পর্কে আগেই সতর্ক করার জন্য নিয়োজিত প্রহরীকে দেখতে পায়। লোকটাও তাকে একই সাথে দেখে এবং সাথে সাথে নিরাপত্তার জন্য মূল বাহিনীর উদ্দেশ্যে ঘোড়া ছোটাবার আগে সিংগায় ফু দিয়ে বিপদ সংকেত ঘোষণা করে। সিংগার আওয়াজ শোনার সাথে সাথে উজবেক বাহিনীর গতি মন্থর হয়ে আসে এবং অশ্বারোহী যোদ্ধারা ঘোড়ার মুখ ঘুরিয়ে নেয় বিপদের মোকাবিলা করতে। কেউ কেউ ধনুক নামিয়ে তীরের একটা ঝাপটা বইয়ে দেবার মতো সময় পায় এবং উজবেকদের কাছাকাছি পৌঁছাবার আগেই বাবরের অগ্রগামী রক্ষী দলের কয়েকজন যোদ্ধা মাটিতে মুখ থুবড়ে পড়ে। বাবরের নেতৃত্বে বাকি যোদ্ধারা প্রচণ্ড বেগে ঘোড়া ছুটিয়ে শত্রুর সারিতে ঝাঁপিয়ে পড়ে এবং চারপাশে এলোপাথারি ঘাই দিতে শুরু করে। উজবেক যোদ্ধাদের সারি পিছু হটতে শুরু করে। মনে হয় যেন প্রত্যাশিতভাবেই তারা ভাঙছে, আর বাবরের মনে হয় বিজয় নিশ্চিত। কিন্তু তারপরে উজবেকরা তার সামনে বিক্ষিপ্ত ভঙ্গিতে ছিটকে সরে যাবার বদলে তাকে তার বাহিনী সহ ঘিরে ফেলতে শুরু করে। বাবর তার তরুণ নিশান বাহককে ঘোড়া থেকে সামনে ছিটকে পড়তে দেখে। তার মাথা উজবেকদের নিজস্ব ধাতব পাতযুক্ত কস্তনির আঘাতে ছাতু হয়ে গেছে। বাবর তার ঘোড়ার মাথা প্রচণ্ড শক্তি নিয়ে ঘুরিয়ে তরুণ নিশানাবাহকের দেহটা এড়িয়ে যায় এবং হাতের বর্ষা দিয়ে নিশানাবাহকের হত্যাকারীকে গেঁথে ফেলে। কিন্তু আরও কিছু উজবেক যোদ্ধা মারমুখী ভঙ্গিতে এগিয়ে আসে। বর্ষা ফেলে দিয়ে বাবর এবার আলমগীর কোষমুক্ত করে। উজবেক যোদ্ধাদের ক্রমবর্ধমান সংখ্যা আর চাপ তাকে তার দেহরক্ষীদের কাছ থেকে ক্রমশ দূরে সরিয়ে নিয়ে যায়
এবং বুঝতে পারে সে আটকা পড়তে চলেছে। প্রাণে বাঁচতে হলে তাকে এই ব্যূহ ভেদ করে বের হতে হবে। আলমগীর ধরা ডান হাত সোজা রেখে সে ঘোড়ার গলার উপর ঝুঁকে আসে এবং চারপাশের উজবেক যোদ্ধাদের মাঝে যে সামান্য ফাঁক দেখতে পায় সেই দিকে ঘোড়া ছোটায়। মুহূর্ত পরে ফাঁকা জায়গায় বেরিয়ে এসে বাবর জোরে শ্বাস নিতে থাকে। কপালের ওপরের একটা কাটা স্থান থেকে রক্ত তার ডান চোখের ওপর গড়িয়ে পড়ছিল। এক উজবেক যোদ্ধা আরেকটি হলে বর্ষা দিয়ে প্রায় তার মাথা গেঁথে ফেলেছিল। বাবরের ক্ষিপ্রতা আর আঘাত পাশ কাটাবার দক্ষতা তাকে বাঁচিয়ে দিয়েছে এবং যদিও বর্ষার তীক্ষ্ণ মুখ সে এড়াতে পারেনি, কপাল থেকে রক্ত মুছে ফেলার অবসরে চোখের ঝাপসা দৃষ্টি দিয়ে সে বুঝতে চেষ্টা করে কোন দিকে গেলে মূল বাহিনীর সাথে মিলিত হতে পারবে। কয়েক মিনিট পরে বাবরের দৃষ্টি পরিষ্কার হয়ে আসতে শুরু করে। যদিও ক্ষতস্থান থেকে রক্ত পড়া তখনও বন্ধ হয়নি। বাবর দ্রুত ঘোড়ার পরজানের কাপড় থেকে একটা ফালি কেটে নেয় খঞ্জর দিয়ে এবং মাথায় সেটা শক্ত করে পট্টি বেঁধে নেয়। চারপাশে তাকিয়ে সে বুঝতে পারে তাদের চমকে দেবার অভিপ্রায়ে করা হামলা পুরোপুরি ব্যর্থ হয়েছে এবং তার আতঙ্কিত আজদাহা ঘোড়া তাকে কোনাকুনি উজবেগ আর তার সঙ্গের অবশিষ্ট যোদ্ধাদের মাঝে একটা খালি প্রান্তরে উড়িয়ে নিয়ে এসেছে। সে আবার একটা সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি নিজেকে আবিষ্কার করে। তার বাদামি ঘোড়ার পেটে গুঁতো মেরে বাবর দ্রুত বলগিত বেগে নিজের বাহিনীর দিকে এগিয়ে যায়। প্রতিটা মুহূর্ত পেছন থেকে তীর বা বর্ষা এসে বিদ্ধ হবার আশঙ্কায় বাবর আশঙ্কিত হতে থাকে, কিন্তু তার আশঙ্কা অমূলক প্রতিপন্ন হয়। আলী ঘোস্ট তার ধূসর ঘোড়ায় উপবিষ্ট হয়ে আদেশ অনুযায়ী নিজের অধীনস্থ অতিরিক্ত সৈন্যদের নিয়ে যুদ্ধ পরিস্থিতি পর্যালোচনা করছিলেন। বাবর সেখানে এসে যোগ দেওয়ার পরে তার সেনাপতিদের সাথে নতুন কোনো পরিকল্পনা আলোচনা করার আর সুযোগ বা সময় কোনোটাই পায় না। বাবর তার পর্যুদস্ত ঘোড়ার লাগাম টেনে থামাবার সময়ও পেছন থেকে ঢালের ওপর তরবারির আঘাতের আওয়াজ আর বুনো চিৎকার শুনতে পায়। আর কয়েক মুহূর্ত উজবেগরা তার বাহিনীর দফারফা করে ফেলবে। আমি এখানে নেতৃত্ব গ্রহণ করছি, বাবর চেঁচিয়ে আলী ঘোস্টকে বলে। উজবেক যোদ্ধার সারি বরাবর ওয়াজির খান আর বাইসাঙ্গারের কাছে অশ্বারোহী বার্তাবাহক পাঠান। পূর্বের সব আদেশ তাদের ভুলে যেতে বলুন। উজবেগেরা আমাদের তীরন্দাজের আওতার ভেতর আসা মাত্র তাদের উপর নরক নামিয়ে আনতে আদেশ দিন। তারপরে আমার নেতৃত্বে আমাদের পুরো বাহিনী আক্রমণে যাবে। তরবারি উঁচু করে ধরে বাবর ঘামে জবজব করতে থাকা ঘোড়ার মুখ ঘুরিয়ে নেয়। উজবেকদের মুখোমুখি হবার জন্য সে প্রস্তুত। তাদের ঠিক কেন্দ্রে লম্বা দুটি বেগুনি ঝান্ডার মাঝে সে একজন অশ্বারোহীকে শনাক্ত করে, যে কেবল সাইবানি খানি হতে পারে। অনেক দূরে অবস্থান করায় বাবর তার চেহারা ভালো করে বুঝতে পারে না, কিন্তু তার স্পর্ধিত আচরণ, তার স্থিরতার ভেতরে কিছু একটা রয়েছে যা বাবরের চোখে পড়ে। 6 মাস আগে ঠিক যেমন সমরকান থেকে অবরোধের আশঙ্কায় নিজের বাহিনীর নেতৃত্ব দিয়ে আক্রমণের উদ্দেশ্যে বের হয়ে যাবার সময়ে সে দৃষ্টি কেড়ে নিয়েছিল বাবরের। বাবর তাকিয়ে থাকার মাঝেই সাইবানি খান ধীরে ধীরে অনেকটা অভিবাদনের ভঙ্গিতে বাম হাত উঁচু করে এবং তার যোদ্ধাদের ভেতর থেকে রণহুঙ্কারের একটা তরঙ্গ ভেসে আসে, এমন একটা শব্দ যা রক্ত শীতল করে ফেলে। বাবরের যোদ্ধারা প্রত্যুত্তরে চেঁচিয়ে ওঠে, নিজেদের অবজ্ঞা প্রকাশ করে, কিন্তু তাদের অবজ্ঞা হুমকির মাত্রা লাভ করার আগেই নিজের তরবারির এক ঝাপটায় সাইবানি খান আক্রমণের সংকেত দেয় এবং উজবেক খুরের দাপটে তারা বলগিত বেগে সামনে গিয়ে আসতেই বাকি সব শব্দ চাপা পড়ে যায়। বাবরের চারপাশে তার লোকেরা এক হাতে লাগাম ধরে ঘোড়া শান্ত রাখার পাশাপাশি ঢাল উঠিয়ে আকাশ অন্ধকার করে নেমে আসা তীরের বৃষ্টি ঠেকাতে হিমশিম খেয়ে যায়। বাবরের তীরন্দাজ বাহিনীও চুপ করে বসে থাকে না, তারাও পাল্টা তীর ছোড়ে আর সেগুলো লক্ষ্যভেদ করে, কিন্তু উজবেকদের ধেয়ে আসা কালো তরঙ্গের ছন্দময়তায় বিন্দুমাত্র ছেদ পড়ে না। এমনকি তীরের আঘাতে জিন থেকে ছিটকে ধাবমান খুরের নিচে যোদ্ধারা পিষে যেতেও গতির কোনো হেরফের হয় না। উজবেক বাহিনী আরও কাছে এগিয়ে আসে। সমরকন্দের জন্য বাবর চিৎকার করে ওঠে এবং পাল্টা আক্রমণের জন্য ধেয়ে যেতে তার লোকেরা তাকে অনুসরণ করে। নিমেষ পরে দুদল যোদ্ধা ধেয়ে আসা দুটি স্রোতের মতো পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়ে। ধাতুর উপরে ধাতুর আপাতনের শব্দের সাথে ঘোড়ার চিহিরব এবং মানুষের আর্তনাদ হুঙ্কার মিলেমিশে একাকার হয়ে যায়। সম্মুখ সমরের চাপ আর বিভ্রান্তির কারণে
বলা কঠিন আসলেই কি ঘটছে। কিন্তু কচু কাটার মতো ডানে বামে তরবারি চালাবার সময়ে বাবরের মনে হয় তার যোদ্ধারা বুঝি উজবেকদের চেপে ধরেছে। ভাবনাটা তার ভেতরে নতুন উদ্যমের জন্ম দিতে সে লম্বা বর্মধারী এক উজবেকের দিকে ধেয়ে গেলে তাকে মোকাবেলা করার বদলে সে ঘোড়া নিয়ে পিছু হটে। তার বাহিনীর চেয়ে উজবেক বাহিনীর সংখ্যা অনায়াসে অনেক বেশি হবে, কিন্তু চারপাশের পরিস্থিতি দেখে মনে হয় উজবেকরা পিছু হটছে। বাবর তার অমিত সাহসী যোদ্ধার দল স্থির সংকল্পে সামনে এগিয়ে যেতেই উজবেক বাহিনী যেন ডানে বামে ছিটকে যাচ্ছে। কিন্তু তারপরেও বাবরকে দেখতে হবে আসল পরিস্থিতিটা কেমন। বাবর তার বাদামি আজদাহার পাজরে গুতা দিয়ে তার সামনে সহসা উন্মুক্ত হওয়া ফাঁকার ভেতর দিয়ে ছুটে যায়। তার আশেপাশে যোদ্ধাদের অনুসরণ করতে বলে সে একটা নিচু আগাছাপূর্ণ টিলার দিকে ঘোড়া হাঁকায়, যা সে যতটা দেখতে পাচ্ছে খালি রয়েছে এবং পর্যবেক্ষণের স্থান হিসেবে বিবেচিত হতে পারে। সেই উঁচু জায়গায় পৌঁছে বাবর নিচের যুদ্ধ পরিস্থিতির দিকে তাকায়। লড়াকু পলায়নপর যোদ্ধাদের মাঝে একটা বিন্যাস তার সামনে ধীরে ধীরে আকৃতি লাভ করতে থাকে। সহসা সবকিছু স্পষ্ট হয়ে ওঠে এবং বাবর নিজের উপর ক্ষোভে কটু কাটব্য করে ওঠে। সে বুঝতে পারে চালাক উজবেকরা আসলে কি চাইছে। মঙ্গলদের একটি প্রাচীন যুদ্ধরীতি তুলুগামার ওপরে তারা নির্ভর করছে। তুলুগামা সে কেবল পুস্তকে এর কথা পড়েছে, কিন্তু এই যুদ্ধরীতি কখনো চোখে দেখেনি। বাবরের লোকদের আক্রমণের মুখে পিছু হটে যাবার ভান করে সাইবানিখারের যোদ্ধারা আসলে ডানে আর বামে দুটো আলাদা দলে ভাগ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের ভেতরে তারা ঘুরে দাঁড়িয়ে বাবরের সেনাবাহিনীর ডান আর বাম বাহু আক্রমণ করে কেন্দ্রের সেনাদলকে অরক্ষিত এবং বিচ্ছিন্ন করে ফেলবে। উজবেকেরা এরপরে বাবরের বিচ্ছিন্ন দুই বাহিনী থেকে নিজেদের পৃথক করে নেবে এবং কেন্দ্রে হামলা করার জন্য ব্যূহ তৈরি করবে। কেন্দ্র গুড়িয়ে দেবার পরে তারা তাদের সহযোদ্ধাদের সাথে পুনরায় যোগ দিবে। পূর্বে বিচ্ছিন্ন সেনাবাহিনী ডান আর বাম বাহুকে তারা তখন নাশ করবে। ওয়াজির খানের অধীনস্থ যোদ্ধারা বাধ্য হবে নদীর দিকে এগিয়ে যেতে এবং তীরের ঢালু আর বালুময় ভূমিতে তারা আটকে পড়বে। অন্যদিকে বাইসানগারের বাহিনী যদি এখনই পালাতে সক্ষম না হয়, তবে তারা পুরোপুরি উজবেক বেষ্টনীর মাঝে আটকে যাবে। বাবরের পেছন থেকে ভেসে আসা সিংহাধ্বনিতে যুদ্ধের ডামাডোল চাপা পড়ে যায়। সোয়া মাইল দূরে একটা পাহাড়ের পেছন থেকে উজবেক যোদ্ধাদের একটা বহর দুলকি চালে এগিয়ে আসছে। নেকড়ের পাল্টা সম্ভবত সেখানে লুকিয়ে অপেক্ষা করছিল। দলটা নিকটবর্তী হতে কালো চামড়ামোড়া ঢালের উপর রূপার গোলাকৃতি কারুকাজ দেখে বাবর চিনতে পারে তাদের। এটা সাইবানি খানের দুর্ধর্ষ একটি বাহিনী, তার নিজের গোত্রের একই রক্ত বহন করা যোদ্ধার দল। বাইসানগারের অধীনস্থ বাহিনীর দিকে তারা এগিয়ে যায়। কোনো সন্দেহ নেই তাদের পালাবার শেষ সম্ভাবনাটুকু তারা বন্ধ করে দিতে চায়। বাবর সহসা উপলব্ধি করে ভূমির চড়াই উতরায়ের কারণে বাইসানগার শত্রুপক্ষের আগুয়ান বাহিনীকে দেখতে পাবে না, কিন্তু হামলাকারীদের চেয়ে সে নিজে বাইসানগারের নিকটে অবস্থান করছে। সে দ্রুত ঘোড়া তাজা রয়েছে এমন এক যোদ্ধাকে নির্বাচিত করে। বলে, এক্ষুনি বাইসানগারকে সতর্ক করে দাও, তাকে বলো নিজের অবশিষ্ট বাহিনী নিয়ে সে যেন সমরকন্দে ফিরে যাবার জন্য সর্বোচ্চ প্রয়াস নেয়। আমার কথা কি তুমি বুঝতে পারছো? তরুণ অশ্বারোহী ঢাল বেয়ে দ্রুত নেমে যায়। বার্তাবাহক আক্রমণরত উজবেক বাহিনী নাগাল এড়িয়ে যেতে পারবে, এটা মোটামুটি নিশ্চিত হওয়া পর্যন্ত বাবর সেইখানে অপেক্ষা করে। তারপরে সে বাকিদের তার কাছাকাছি অবস্থান করতে বলে নদীর তীরের দিকে ধেয়ে যায়, যেখানে ওয়াজির খানের বাহিনী নিজেদের প্রাণ বাঁচাবার মরণপণ লড়াইয়ে রত। আক্রমণকারী উজবেক যোদ্ধাদের সারি যেখানে দুর্বল, বাবর ঘুরে এসে সেখানে হামলা করে, তরবারির আঘাতে নিজের পথ করে নেয়। কিন্তু তার সাথে যে 20 জনের মতো যোদ্ধা ছিল, তাদের ভেতরে কেবল 12 জন ব্যূহ ভেদ করে বের হয়ে আসতে পারে। হতাশ ব্যঞ্জক একটা পরিস্থিতি। ওয়াজির খানের বাহিনীকে আদতেই নদীর দিকে ঠেলে নিয়ে চলেছে উজবেকরা। তাদের কেউ ঘোড়ার পিঠে উপবিষ্ট অবস্থায় ক্রমাগত তীর নিক্ষেপ করছে, কেউ বালুময় নদী তীরে ঘোড়ার পায়ের নিচ থেকে সরে যাওয়া বালুর কারণে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতেই হিমশিম খেতে থাকা মানুষ আর ঘোড়ার বিশৃঙ্খল টালমাটাল দঙ্গলের ভেতর ঝাঁপিয়ে পড়ে হাতের বাঁকানো তরবারির ধারের সদ্ব্যবহার করে। বাবর ওয়াজির খানকে এত ভিড়ের মধ্যে শনাক্ত করতে পারে না। বাবর সহসা অনুভব করে তার ঘোড়া থরথর করে কাঁপছে।
বাদামি রঙের সুন্দর আজদাহা ব্যথায় চিৎকার করে ওঠে। দুটো তীর একই সাথে গলায় আর ঘাড়ে বিদ্ধ হতে এবং ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া শিরা থেকে তাজা লাল রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আসতে বেচারি ইতিমধ্যে মৃত্যু যন্ত্রণায় কাতরাতে শুরু করে সজোরে মাটিতে আছড়ে পড়ে। বাবর সময় মতো জিন থেকে লাফিয়ে পড়লে বিশাল প্রাণীটার নিচে চাপা পড়ার হাত থেকে বেঁচে যায়। বাবর টলমল করতে করতে নিজের পায়ে দাঁড়িয়ে থাকে। হাতে তখনও আলমগীরের বাট ধরা, কিন্তু খঞ্জর আর ঢাল কোথায় যেন ছিটকে পড়েছে। মাতালের মতো টলতে টলতে এবং বাতাসে ক্রমাগত ছোবল দিতে থাকা তরবারির ফলা আর কস্তনির মতো ঘোড়ার খুঁড়ের থাবা এড়িয়ে সে আরেকটা ঘোড়ার আশায় চারপাশে তাকায়। সুলতান বাবুরই ভূতের মতো উদয় হয়। তার মুখ রক্তে আবৃত, চোখে বেপরোয়া দৃষ্টি। পর্যানের উপরে সামনে ঝুঁকে এসে সে বাবরকে তার বিশাল ধূসর ঘোড়ার পিঠে তুলে নেয়। নদীর দিকে চলো, বাবর চিৎকার করে বলে ওঠে। যতজন সম্ভব যোদ্ধাকে নিয়ে পালিয়ে গিয়ে আরেক দিন যুদ্ধের জন্য বেঁচে থাকাটাই এখন তাদের একমাত্র আশা। তরবারি মাথার উপর আন্দোলিত করার ফাঁকে সে চারপাশে তার বাকি সেনাপতিদের দিকে তাকায় এবং চিৎকার করে নিজ নিজ বাহিনীসহ নদীর দিকে পিছিয়ে যেতে বলে। ওয়াজির খানকে সে এখনও দেখতে পায় না। পাহাড়ের বরফ গলতে শুরু করায় নদী এখন কানায় কানায় পূর্ণ। ঘোড়া নিয়ে নদীর পানিতে ঝাঁপিয়ে পড়লে দেখা যায় পানি এখন প্রচণ্ড ঠান্ডা আর স্রোতও বেশ তীব্র। বাবুরির ঘোড়া তাদের দুজনের ওজনের কারণে বেশ কষ্ট করে সাঁতার কাটে। তাদের দুজনকে নিয়ে বেচারা কখনো তীরে পৌঁছতে পারবে না। আলমগীর কোষবদ্ধ করে বাবুরি কিছু করার আগেই পিছলে পানিতে নেমে যায়। কিন্তু মাত্র 20 গজ দূরে অবস্থিত পাড়ের উদ্দেশ্যে সাঁতার কাটতে আরম্ভ করলে একটা শক্তিশালী স্রোতের কবলে পড়ে বাবর ভাটির দিকে ভেসে যায়। সুলতান! বাবর ওয়াজির খানের কণ্ঠস্বর চিনতে পারে, কিন্তু কানের কাছ দিয়ে বয়ে চলা হিমশীতল পানির স্রোত তাকে নিজের মাঝে টেনে নেবার হুমকি ক্রমাগত দিতে থাকলে সে চারপাশে তাকিয়ে দেখার মতো সময় পায় না। তারপরে সে পানিতে একটা পাতলা শক্ত মতো কিছু অনুভব করে। সহজাত প্রবৃত্তির বশে সে সেটা আঁকড়ে ধরে। জিনিসটা বর্ষার হাতলের মতো অনেকটা। নদীর স্রোত একবার তাকে ধারালো পাথরের একটা দৃশ্যমান শিলাস্তরের মাঝে নিক্ষেপ করতে সে বর্ষার হাতল পাথরের সংকীর্ণ খাঁজে আটকে দেয়। বাবর এবার হাতলের ওপরে ভর দিয়ে নিজেকে পাথরের কাছে টেনে নিয়ে আসে এবং ক্ষত বিক্ষত আর রক্তাক্ত হাতে সে হাঁপাতে হাঁপাতে নিজেকে পানির ওপর উঠিয়ে নিয়ে আসে। বাবরের চারপাশের পানিতে বৃষ্টির মতো তীর এসে পড়তে থাকে। নদীর অপর পারে উজবেক তীরন্দাজের দল সারি দিয়ে দাঁড়িয়ে পলায়নরত প্রতিপক্ষকে তারা ধুয়ো দেয়। কেউ কেউ আবার তীর ছোড়ার মাঝে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। বাবর একটা পাথরের পেছনে আড়াল নিতে গিয়ে ওয়াজির খানকে দেখতে পায়। বেচারা তখনও পানিতে নাস্তানাবুদ হচ্ছে। তার কালো ঘোড়ার পাজরে আর পেছনের দাবনায় কয়েকটা তীর বিদ্ধ হয়েছে। ঘোড়াটি আতঙ্ক আর যন্ত্রণায় চোখ বড় বড় করে আছে। ওয়াজির খান আপ্রাণ চেষ্টা করে ঘোড়াটাকে তীরের কাছে নিয়ে আসতে, কিন্তু এখনও অর্ধেক পথ বাকি। বাবরের প্রাণ বাঁচিয়েছে যে বর্ষা, সেটা কি তারই ছুঁড়ে দেয়া? নিজের বিপদের কথা বিস্মৃত হয়ে বাবর পাথরের আড়াল থেকে উঠে দাঁড়ায় এবং ওয়াজির খানের নাম ধরে চিৎকার করে ডাকে। বুড়ো যোদ্ধা চোখ তুলে তাকায়, আর তারপরই বাবর দেখে অপর পারে দাঁড়ানো এক তীরন্দাজ ওয়াজির খানের দিকে ধনুক তাক করে এবং ধনুকের ছিলা কানের পাশে টেনে নিয়ে আসে। শিকার লক্ষ্য করে উড়াল দেয়া বাজ পাখির মতো কালো পালক শোভিত তীর ধনুক থেকে নিক্ষিপ্ত হয়ে বাতাস কেটে অমোঘ গতিতে এগিয়ে আসে। কোনো অজানা কারণে ওয়াজির খান ঘুরে দাঁড়ায় এবং সেভাবে দাঁড়ানো অবস্থায় তীরটা তার অরক্ষিত গলায় এমন জোরে এসে আঘাত করে যে তীরের ফলাটা তার ঘাড়ের পেছন দিয়ে নিমিষে বের হয়ে আসে। ওয়াজির খান ঘোড়ার ওপর থেকে ধীরে ধীরে কাত হয়ে প্রচণ্ড গর্জন করে বহমান খরস্রোতা পানিতে গড়িয়ে পড়ে। বাবরের বেপরোয়া হতাশ চিৎকার তাকে অনুসরণ করে রক্তে লাল হয়ে ওঠা পানিতে তার দেহ ধীরে বয়ে যায়। আকশির দুর্গে তার আব্বাজানকে অতল খাদে আছড়ে পড়তে দেখে বাবর যেমন স্তম্ভিত হতভম্ব হয়ে পড়েছিল, আজও তার ঠিক সেই দশা হয়। বাবর মাটিতে হাঁটু মুড়ে বসে চোখ বন্ধ করে। সুলতান, আমাদের এখান থেকে চলে যেতে হবে। বাবুরির কণ্ঠস্বর তার কানে আসে।
বাবর যখন কোনো উত্তর দেয় না তখন বাবরই রুক্ষভাবে তাকে ধরে দাঁড় করিয়ে দেয়। এভাবে বসে থাকলে চলবে না সুলতান, সেটা মূর্খতার শামিল হবে। বাবর অস্পষ্টভাবে বলে, ওয়াজির খান, ভাটিতে খুঁজে দেখার জন্য একটা অনুসন্ধানী দল আমি পাঠাতে চাই। উনি হয়তো এখনও বেঁচে আছেন। বাবরই বলে, তিনি মারা গিয়েছেন সুলতান, এখন মৃতরাই তার দায়িত্ব নেবে। নিজেকে বাঁচানো ছাড়া আপনি আর এখন কিছুই করতে পারবেন না। বেঁচে থাকলে তিনিও তাই চাইতেন, আপনি সেটা জানেন। এখন চলুন। সুলতান, শস্য ভাণ্ডার প্রায় খালি হয়ে এসেছে। বাবরের অভিজ্ঞ উজির অবরোধ আরম্ভ হবার পর থেকে সমরকন্দের শস্য পরিস্থিতি লিপিবদ্ধ করে এসেছে যে লাল চামড়ার খাতা বাঁধায়ে সেই খেরো খাতায়, সেটার দিকে একবার তাকিয়ে তারপরে সে বলে, বাবর বলে, আর কতদিনের রসদ মজুদ রয়েছে? 5 দিনের মতো সুলতান, খুব বেশি হলে 1 সপ্তাহ চলবে। খাদ্যের পরিমাণ আরও কমবার কোনো প্রশ্ন ওঠে না। একজন সৈনিকের জন্য এখনই দৈনিক বরাদ্দ 3 কাপ শস্য দানা, সাধারণ পুরুষ নাগরিকের জন্য 2 কাপ এবং বাচ্চা আর মেয়েদের জন্য 1 কাপ করে শস্য বরাদ্দ করা হয়েছে। শহরের অধিবাসীরা ইতিমধ্যে চোখের সামনে যা কিছু দেখছে তাই খেতে শুরু করেছে। গুলতি দিয়ে শিকার করা কাক থেকে আরম্ভ করে গাধা বা কুকুরের মাংস, সেসব প্রাণী খাদ্যের অভাবে মারা গিয়েছে বা মাংসের জন্য তাদের জবাই করা হয়েছে। শাহী আস্তাবলের ভারবাহী প্রাণীদের অনেক আগেই সৈনিকদের মাংসের প্রয়োজনে হালাল করা হয়েছে। তার লোকেরা বাধ্য হয়ে এই সময়ের জন্য দারুণ মূল্যবান অশ্বারোহী বাহিনীর ঘোড়াগুলোকে গাছের পাতা আর কাঠের গুঁড়ো পানি গুলে খেতে দিচ্ছে। ফলে প্রতিদিনই প্রাণীগুলোর অবস্থা আরও সঙ্গীন হয়ে উঠছে। শীঘ্রই এমন সময় আসবে যখন তারা বাধ্য হবে ঘোড়াগুলিকেও হত্যা করতে। এবার ঘোড়ার পাল শেষ হয়ে গেলে তারা শহরের চারপাশের দেয়ালে উজবেক অবরোধ ছিন্ন করে ঝটিকা বাহিনী পাঠিয়ে রসদ অন্বেষণ করতে ব্যর্থ হবে। গত 3টা মাস ধরে প্রতিটা দিন বাবর কেবল একটা বিষয় চিন্তা করছে, সাইবানি খান কি আদৌ আক্রমণ করবে? কিন্তু সে কেন আক্রমণ করবে? বাবরের আত্মসমর্পণ যখন সাইবানি খান জানে কেবল সময়ের ব্যাপার মাত্র। নিদারুণ খাদ্যকষ্টে দিন অতিবাহিত করা শহরের লোকদের চোখের সামনে সাইবানি খান প্রতিদিন দেয়ালের ওপাশে নিজের লোকদের জন্য ভুরি ভোজের আয়োজন করে। সাইবানি খান বোধহয় বিকৃত আনন্দ লাভ করছে এবং আশেপাশের গ্রাম থেকে লুট করে আনা খাদ্যশস্যের স্তূপ অবরুদ্ধ শহরবাসীর চোখের সামনে পুড়িয়ে দিয়ে সে যেন তাদের বলতে চায়, নষ্ট করার মতো যথেষ্ট খাবার আমার রয়েছে, তোমাদের কিছুই অবশিষ্ট নেই। এসবের চেয়েও জঘন্য বিষয়, 3 সপ্তাহ আগে বাবরের সেনাবাহিনীর 6 জন পক্ষত্যাগকারী সদস্য তার হাতে ধরা পড়েছিল, যারা শহরের দেয়াল টপকে পালাতে চেষ্টা করেছিল এবং তার আদেশে শহর রক্ষাকারী দেয়ালের ঠিক সামনে তার আদেশে বেচারীদের বিশাল একটি তামার পাত্রে তেলে সিদ্ধ করা হয়েছে। তাদের অন্তিম চিৎকারে একটা সুফল এসেছে। এরপর আর কেউ সমরকন্দ থেকে পালাবার চেষ্টা করেনি। বাবর কাশিমকে বিদায় করে সিঁড়ি দিয়ে আঙিনায় নেমে এসে দেহরক্ষী সহ একটা ঘোড়া প্রস্তুত করতে বলে। ওয়াজির খানের মৃত্যুর শোক সে এখনও কাটিয়ে উঠতে পারেনি। সে একজন বিশ্বস্ত বন্ধুর অভাবই কেবল অনুভব করে না, সেই সাথে এই হতাশব্যঞ্জক বিষণ্ণ সময়ে সে তার মতো একজন অভিজ্ঞ পরামর্শদাতার শূন্যতাও অনুভব করে। আজকাল তার সাথে যারা ঘোড়া নিয়ে বের হয় তাদের ভেতরে বাবুরই প্রধান। গত কয়েক মাসের অভাবের ফলে তার চোখের নিচের হাড় আরও অনেক উঁচু হয়েছে। কি ঘটেছে সে বিষয়ে সে ভালোই মূল্যায়ন করতে পারে এবং খোলাখুলি কথা বলতেও সুপ্রস্তুত। রেজিস্তান চত্বরে উপস্থিত রেশমের চাদোয়ার নিচে পান্না শোভিত হয়ে মঞ্চে উপবিষ্ট হয়েছিল যখন বাবর। উৎসবমুখর সেসব দিন থেকে আজকের দিন কতটাই আলাদা। সমরকন্দের চিত্তাকর্ষক টাইলস শোভিত চাকচিক্যময় ভবনগুলোকে আজকে যেন কেমন ম্লান মনে হয়। বাবর যে রাস্তা দিয়ে ঘোড়ায় চড়ে যায় সেখানে পুঁতিগন্ধময় জঞ্জাল আর আবর্জনা জমে স্তূপ হয়ে আছে, যা সরাবার মতো লোক নেই, যদি না কেউ খাবারের সন্ধানে সেখানে হাতড়াতে না আসে। বাবুরই তাকে বলেছে, ক্ষুধার জ্বালায় মরিয়া হয়ে কিছু নগরবাসী গোবর ঝাঁঝরিতে ফেলে চেলে দেখছে সিদ্ধ করার মতো গোবরে কোনো শস্য দানা পাওয়া যায় কি না।
অন্যরা হাতের কাছে লতা পাতা যা পাচ্ছে তাই পানিতে সিদ্ধ করছে। বাবর যেদিকে তাকায় সে চুপসে যাওয়া মুখ আর কোটরাগত মলিন চোখ দেখতে পায়। যে লোকগুলো একসময় তাকে দেখে উৎফুল্ল হয়ে উঠত, আজ তারা তাকে দেখে মুখ নামিয়ে নেয়। বাবুরি, লোকগুলো কি ভাবছে? বাবুরি বলে, নিজের খিদা নিবারণ ছাড়া তারা আর কিছুই ভাবছে না সুলতান। আর সামান্য যে কয়েকবার তারা অন্য কিছু ভাববার মতো ফুসরত পায়, তখনই সাইবানি খান শহর দখল করে কি করবে সেটা ভেবে ভয় পায়, যা তাদের ধারণা অত্যাসন্ন। উজবেকরা গতবার কোনো কারণ ছাড়াই হত্যা, ধর্ষণ আর হত্যাযজ্ঞে মেতেছিল। সাইবানি খান এবার মনে রাখবে কিভাবে শহরের অধিবাসীরা আপনাকে স্বাগত জানিয়েছিল, তার লোকের উপর শহরবাসী কিভাবে হামলা করেছিল, এবং সে নিশ্চিতভাবেই এর তীব্র প্রতিশোধ নিতে চাইবে। বাবর সহসা ঘোষণা করে, আমি তৈমুরের সমাধিতে যাব এখন। বাবুরিকে বিস্মিত দেখায়, কিন্তু সে কিছু বলা থেকে বিরত থাকে। তৈমুরের সমাধি প্রাঙ্গণে প্রবেশ পথের সামনের আঙিনায় ঘোড়ায় চড়ে প্রবেশ করে বাবর। লাফিয়ে নেমে আসে এবং ইঙ্গিতে বাবুরিকে তার সাথে ভেতরে আসতে বলে। সমাধি প্রাঙ্গণের খিদমতদারদের হাতের ইশারায় চলে যেতে বলে। সে দ্রুত ভেতরের প্রাঙ্গণে প্রবেশ করে এবং তৈমুরের মরদেহ যেখানে শায়িত রয়েছে সেই ভূগর্ভস্থ কক্ষে প্রবেশ করে। বাবর শীতল পাথরের ওপর হাত রাখে, বলে, এখানেই শায়িত আছেন মহাবীর তৈমুর। আমি প্রথমবার যখন এখানে এসেছিলাম তখন শপথ নিয়েছিলাম যে তার যোগ্য উত্তরসূরি বলে নিজেকে প্রমাণ করব। সেই প্রতিশ্রুতি রক্ষার সময় হয়েছে। শহরের দেয়ালের বাইরে আমি একটা শেষ যুদ্ধে আমার লোকদের নেতৃত্ব দেব। ভবিষ্যৎ প্রজন্ম যাতে বলতে না পারে তৈমুরের শহর আমি কোনো ধরনের প্রতিরোধ গড়ে না তুলে বর্বরদের হাতে সমর্পণ করেছিলাম। পাশ থেকে বাবুরি বলে, তিল তিল করে ধুকে মরার চেয়ে যখন আমাদের তরবারি চালাবার মতো শক্তি আর অবশিষ্ট থাকবে না, তার চেয়ে সুলতান এ ধরনের মৃত্যুই ভালো। বাবর সম্মতি জানিয়ে মাথা নাড়ে এবং আগেও যেমন করেছে এবারও শীতল পাথরের শবাধার চুম্বন করার জন্য নত হয়। কিন্তু তারা কোকসারায় ফিরে আসার সময়ে পথে বাবর কিছু একটা পরিবর্তন আঁচ করতে পারে। রাস্তায় আগের চেয়ে অনেক বেশি লোক দেখা যায় এবং সবাই উৎসুক ভঙ্গিতে হাত পা নেড়ে কথা বলছে। ভাবটা এমন যেন আলাপ করার মতো সংবাদ তারা কিছু একটা পেয়েছে। সে যেদিকে চলেছে সেদিকে অনেকেই এগিয়ে যায়। চারপাশে একটা জনসমুদ্রের সৃষ্টি হতে তার দেহরক্ষীর দল বাবরকে ঘিরে একটা বেষ্টনী গড়ে তোলে এবং বাবরকে নির্বিঘ্নে অতিক্রমের সুযোগ দিতে তারা হাতের বর্ষার হাতল ব্যবহার করে লোকজনকে ঠেলে পেছনে সরিয়ে দেয়। তার এক সৈন্য বর্ষা উঁচিয়ে তার দিকে ধেয়ে আসে, বলে, সুলতান। প্রহরী কথা বলার মতো দূরত্বে এসে হাজির হতেই চেঁচিয়ে ওঠে, বলে, সাইবানি খান একজন বার্তাবাহক পাঠিয়েছে। 10 মিনিটের ভেতর বাবর কোকসরায় ফিরে এসে মন্ত্রণা কক্ষে বসে। সেখানে সভাসদেরা তার জন্য অপেক্ষা করছে। উজবেক দূত কালো পাগড়ি আর গাঢ় বেগুনি রঙের জোব্বা পরিহিত বেশ মোটাসোটা দীর্ঘকায় এক ব্যক্তি। এক রণকুঠার লোকটার পিঠে ঝুলানো, কোমরে ঝুলছে খাঁটো বাঁকা একাধারী তলোয়ার এবং কমলা রঙের পরিকরে গোজা রয়েছে রূপার বারযুক্ত খঞ্জর। বাবর মন্ত্রণা কক্ষে প্রবেশ করতেই সে হাত দিয়ে বুকে স্পর্শ করে। বাবর বলে, আপনি কি সংবাদ এনেছেন? দূত বলে, আমার প্রভু আপনার বিড়ম্বনার একটা সমাধান প্রস্তাব করেছেন। বাবর বলে, আর সেটা কি? তিনি চোরের মতো আপনার শহর দখল করার ব্যাপারটা মার্জনা করতে প্রস্তুত আছেন। তার ন্যায়সঙ্গত সম্পত্তি তাকে ফিরিয়ে দিলে আপনাকে, আপনার পরিবার আর সেনাবাহিনী সহ শহর ত্যাগ করতে দেয়া হবে। তিনি আপনাকে ফারগানা বা পশ্চিমে কিংবা দক্ষিণে আপনার যেখানে পছন্দ সেখানে নিরাপদে গমন করতে দেবেন। পবিত্র কোরআন শরীফের নামেই তিনি শপথ করেছেন যে তিনি আপনাকে আক্রমণ করবেন না। বাবর বলে, আর এই শহর আর এর লোকদের ভাগ্যে কি ঘটবে? তিনি কি মানুষের চামড়া দিয়ে আরও অনেক ঢাক প্রস্তুত করতে চান, যেমনটা তিনি আমার ভাই শাহজাদা মেহবুদের চামড়া দিয়ে তৈরি করেছিলেন? দূত বলে, আমার প্রভু বলেছেন তাকে অপমানিত করার জন্য শহরের বাসিন্দাদের অবশ্যই শাস্তি পেতে হবে, কিন্তু সেটা হবে কর আরোপের মাধ্যমে। যে কোনো ধরনের রক্তপাত পরিহার করা হবে। তিনি এ বিষয়ে কোরআন শরীফ সাক্ষী রেখে ওয়াদা করেছেন। বাবর বলে,
এর সাথে কি আর কোনো শর্ত আছে? দূত হেসে বলে, একেবারেই না, কেবল একটাই কথা, আগামী পূর্ণিমার আগে, তার মানে এখন থেকে 2 সপ্তাহ কালের ভেতর আপনি সমরকন্দ ত্যাগ করবেন। বিশালদেহী দূত তার ততোধিক বিশাল উদরের উপর হাত ভাঁজ করে দাঁড়িয়ে থাকে। বাবর কিছুক্ষণ চিন্তা করে বলে, সাইবানি খানকে গিয়ে বলবেন আমি তার প্রস্তাব বিবেচনা করে দেখব, আর আগামীকাল দুপুর নাগাদ আমি আমার উত্তর জানাব। দূত বলে, আর সেই অবসরে আমার প্রভুর তরফ থেকে আমি আপনার জন্য সামান্য উপহার এনেছি। বিশালদেহী উজবেক দূত আঙ্গুলে তুড়ি বাজাতেই তার একজন পরিচারক, যে একপাশে নীরবে এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার একটা বিশাল ঝুড়ি সামনে নিয়ে এগিয়ে আসে। ঝুড়ির মুখের মোচাকৃতি ঢাকনা খুলে সে ভেতরে জিনিস মঞ্চের নিচে পাতা গালিচার উপর ঢেলে দেয়। সমরকন্দের বাইরে অবস্থিত ফল বাগানের সুপক্ক মধুর মতো মিষ্টি এবং সোনালি রঙের তরমুজ গড়িয়ে বের হয়ে আসতে তাদের মুখে পানি নিয়ে আসা সুগন্ধে কক্ষটা মম করতে থাকে। সুলতান, আমি 2 গাধার পিঠ বোঝাই করে এগুলো নিয়ে এসেছি। ফিরোজা দরজায় গাধাগুলো দাঁড়িয়ে আছে। আমার প্রভুর বিশ্বাস ফলগুলো আপনার রসনা তৃপ্ত করবে। বাবর বলে, আপনি আপনার প্রভুকে গিয়ে বলবেন আমাদের এসব প্রয়োজন নেই। সমরকন্দের দেয়ালের অভ্যন্তরে অবস্থিত বাগানের ফলের গাছ পাকা ফলে নুয়ে পড়েছে। আপনাদের পাঠানোগুলো আমরা আমাদের গাধাকে খাওয়াব। বাবর উঠে দাঁড়ায় এবং দূতের পাশ দিয়ে হেঁটে যাবার সময়ে সে ইচ্ছাকৃতভাবে একটা তরমুজ লাথি দিয়ে সরিয়ে দেয়। কক্ষের মেঝেতে গড়িয়ে সেটা পাথরের চৌকাঠে আঘাত করতেই ভেতরের নরম সোনালি আঁশ চুয়ে বের হয়ে আসে। আমরা কি তাকে বিশ্বাস করতে পারি? সেদিন রাতে মোমবাতির আলোতে আলোকিত মন্ত্রণা কক্ষে তারা মিলিত হতে বাবরের চোখ তার মন্ত্রণাদাতাদের মুখের অভিব্যক্তি পড়তে চেষ্টা করে। তাদের মতামত শোনার আগে পুরো বিষয়টা নিয়ে তাকে ভালো করে ভেবে দেখতে হবে। বাইসেনগার অভিমত প্রকাশ করে, সে একটা বর্বর, আমাদের জানে দুশ্মন, কিন্তু সে কথা দিয়েছে। বাবর কঠোর ভঙ্গিতে প্রত্যুত্তর দেয়, গরু চোরের আবার কথা মূল্য। বাইসাঙ্গার বলে, কিন্তু পবিত্র কোরআন শরীফের নামে এভাবে প্রকাশ্যে শপথ নিয়ে সেটা ভঙ্গ করলে তার কিন্তু বদনাম হবে। বাবর বলে, কিন্তু তার এমন প্রস্তাব পাঠাবার কারণ কি? আমাদের চেয়ে তার সেনাবাহিনী সংখ্যায় বিশাল, এবং সে যখন জানে শহরে তুমুল খাদ্যাভাব বিরাজ করছে, অপেক্ষা করতে চাইছে না কেন সাইবানি খান? সাইবানি খানের ধৈর্যের অভাব আছে বলে তো জানতাম না। সুলতান, আমার মনে হয় আমি প্রস্তাব পাঠাবার আসল কারণ বুঝতে পেরেছি। বাবরের মঞ্চের একপাশে যেখানে সতর্ক অবস্থায় দাঁড়িয়েছিল সেখান থেকে একটু সামনে এগিয়ে আসে। কারণ বলো। বাবর তার চারপাশে তাকে ঘিরে বসে থাকা লোকদের সাথে তাকে বসতে ইঙ্গিত করে। একজন সাধারণ সৈনিককে সুলতান তাদের মাঝে বসতে আহ্বান করছে, এই জন্য কেউ কেউ বিস্মিত হলেও সেটা সে অগ্রাহ্য করে। বাবরি বলে, সুলতান, বাজারে জোর গুজব রটেছে। যারা আজ সাইবানি খানের দূতের পরিচারকের সাথে কথা বলেছে তারাই গুজবটা ছড়িয়েছে। সাইবানি খান উজবেক গোত্রের ভেতর থেকে তার নেতৃত্বের প্রতি হুমকি অনুভব করছেন। তারা বলেছে যে তৃণভূমির অনেক অভ্যন্তরে বসবাসরত তার এক ভাস্তে তার বিরুদ্ধে একটা সামরিক বাহিনী গড়ে তুলেছে। সাইবানি খান উত্তরে গিয়ে এই বিদ্রোহ দানা বেঁধে ওঠার আগেই একে অঙ্কুরে বিনষ্ট করতে চায়। সে যদি শীঘ্রই রওনা না দেয় তাহলে আবহাওয়া বৈরী হয়ে উঠবে এবং আগামী বসন্তের আগে সে আর কিছুই করতে পারবে না। বাবর ভাবে, কথাটা যদি সত্য হয় তাহলে অবরোধ করে সময় নষ্ট করাটা সাইবানি খানের কাছে এখন বিলাসিতার শামিল। সে এখন যত তাড়াতাড়ি সম্ভব শহরটা পুনরায় দখলে নিয়ে এর নিরাপত্তায় একটা সেনাবাহিনী মোতায়েন করে নিজের উদ্দেশ্য সিদ্ধির নিমিত্তে রওনা হতে চাইবে। সে এখন তার লোকবল আর রসদ সামগ্রীর যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি এড়িয়ে যেতে চাইবে। বাবরের পশ্চাৎ পসারণকারী বাহিনীকে হেনস্থা করে তৈমুর বংশীয় অন্যান্য গোত্রপতি আর সুলতানদের সে ঘাটাতে চাইবে না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। বাবর উঠে দাঁড়ায়। আমি উজবেকদের শর্ত মেনে নেব যদি তারা আমার লোকদের পুরোপুরি অস্ত্রসজ্জিত অবস্থায় এখান থেকে যেতে দিতে রাজি হয়। তারপর সে তার কাছে যতটা সম্ভব নিশ্চয়তার ছোঁয়া যোগ করে বলে, জনগণও রক্ষা পাবে এবং ইনশাল্লাহ আল্লাহ তাআলা যদি চান আমি আবার ফেরত আসব। পরের দিন ভোরবেলা বাবর কোকসরায়ের ছাদ থেকে কাসিম তার বার্তাবাহী দূতকে
সমরকন্দের সবুজ নিশানাবাহী 2 জন সৈন্যসহ ধীরে ধীরে ফিরোজা দরজা অতিক্রম করে সাইবানি খানের শিবিরের দিকে এগিয়ে যেতে দেখে। সে তার লোকদের যতই বোঝাতে চেষ্টা করুক, এটা আসলে আত্মসমর্পণ, এমন একটা ব্যাপার যার মুখোমুখি সে জীবনে আগে কখনো হয়নি বা কখনো হবে বলে বিশ্বাসও করত না। আর এই ব্যাপারটা ভাবলেই বাবরের বমি বমি পায়। অবশ্য সে এই অভিযানের শুরু থেকেই জানে যে একবার তাকে প্রবল প্রতিকূলতার মুখোমুখি হতেই হতো, আর শেষ পর্যন্ত সাইবানি খানের শর্তে রাজি না হওয়া ছাড়া তার সামনে আর কোনো বিকল্পও ছিল না। সমরকন্দের জনগণের স্বার্থে এটাই ছিল একমাত্র পথ। কিন্তু পশ্চাৎপসারণের ভাবনা, চরম ঘৃণিত এক শত্রুর হাতে শহর তুলে দেয়া। খুবানি বহুদিন গাছে থাকলে যেমন তিতে স্বাদের হয়, তেমনি তিক্ত স্বাদ তার মুখে বাবর টের পায়। অবশ্য আরেক দিক দিয়ে ভাবতে গেলে এর ফলে সে নিজেও মুক্ত হবে এবং সুযোগ পাবে নিজের আর নিজের পরিবারের সমৃদ্ধি পুনর্নির্মাণের। তার আত্মবিশ্বাস আর একাগ্রতা বজায় থাকে। বাবর জানে সেটা বজায় রাখতেই হবে। সে এখনও বয়সে তরুণ এবং বিরাট সাফল্য অর্জনে ব্যর্থ হবে এমন শিক্ষা তাকে দেয়া হয়নি। বাবর মনে মনে ভাবে সে তার নিয়তির লিখন সার্থক করবেই। বাবর তার ঘোড়ার পিঠে চেপে বসে উঁচু কোকসরাইয়ের দিকে একবারও ফিরে না তাকিয়ে বের হয়ে আসে। তার দেহরক্ষী বাহিনী, যাদের ভেতরে বাবরিও রয়েছে, তার পেছনেই রয়েছে এবং সারির একেবারে শেষে অশ্বারোহী বাহিনী দ্বারা সুরক্ষিত এবং চামড়ার পর্দা দিয়ে আড়াল করা একটা গরুর গাড়িতে পরিচারিকাদের নিয়ে তার আম্মি যান, নানি যান আর বোন আসছে। তার স্ত্রী আর অন্যান্য মেয়েদের আরেকটা গাড়িতে মাঙ্গলিক তীরন্দাজ বাহিনী, যারা এখন জাজমিন ফিরে যাবার জন্য পাহারা দিয়ে আসছে। আয়েশা তার বাবার সাথে দেখা করার জন্য তাদের সাথে যেতে চাইলে বাবর সানন্দে সম্মতি দিয়েছে। এখন পর্যন্ত তার জীবনের সবচেয়ে খারাপ সময়ের এটাই একমাত্র উজ্জ্বল দিক বলে তার কাছে প্রতিপন্ন হয়েছে। বাবরের অবশিষ্ট বাহিনী ইতিমধ্যে শহরের ভেতর দিয়ে উত্তর দিকে শেখ জাদা দরজার দিকে রওনা হয়েছে। সাইবানি খান বিজ্ঞপ্তি জারি করেছে যে বাবরকে তার বাহিনী নিয়ে এই দরজা দিয়েই শহর ত্যাগ করতে হবে। আর কয়েক ঘন্টা পরে সাইবানি খান তার গাঢ় আলখেল্লা সজ্জিত উজবেক যোদ্ধা পরিবেষ্টিত অবস্থায় মহামান্বিত ফিরোজা তোরণদ্বার দিয়ে শহরে প্রবেশ করবেন। পুরো শহরে একটা গুমট আর স্থবির অবস্থা বিরাজ করছে। বাবর আর তার বাহিনী এগিয়ে যেতেই বেশিরভাগ বাড়ির দরজার কপাট বন্ধ এবং হুড়কো দেয়া দেখতে পায়। যদিও মাঝে মাঝে কাউকে উকি দিয়ে সশব্দে থুতু ফেলতে দেখা যায়। বাবর তাদের কোনো দোষ দেয় না। বাবর চাইলে ঘোষণা করতে পারে যে এটা একটা সাময়িক ছন্দপতন, সে আবার ফেরত আসবে, যা কোনো রুচিহীন উজবেক অধীনে না, তৈমুর বংশীয় সুলতানের অধীনে সমরকন্দের জন্য একটা স্বর্ণালী যুগের সূচনা করবে। কিন্তু তার কথা শহরের লোকেরা কেন বিশ্বাস করবে? ঘোড়ায় বসে থাকার সময়ে বাবরের পিঠ যতই সোজা হয়ে থাকুক, যতই কঠোর হোক, তার মুখভাব লোকদের চোখ আর দেহ ভেদ করতে পারে না এবং তার হৃদয়ে সাফল্যের ইস্পাত কঠিন প্রত্যয় দেখতে পায় না। প্রায় দুপুর হয়ে এসেছে এবং সূর্য দোদণ্ড প্রতাপ ধারণ করেছে। বাবর ভাবে আজকের দিনে তারা বেশি দূর যাবে না। তারা পূর্ব দিকে ঘুরে গিয়ে কোলবা পাহাড়ের দূরবর্তী প্রান্তে অস্থায়ী একটি শিবির স্থাপন করবে। সেখান থেকে অন্তত সমরকন্দ তার চোখে পড়বে না। আগামীকাল সে তার মন্ত্রণাদাতাদের নিয়ে আলোচনায় বসবে কোথায় গেলে ভালো হবে। এহসান দৌলত ফারগানা ছাড়িয়ে পূর্ব দিকে তার লোকদের কাছে যাবার জন্য তাকে অনুরোধ করেছে। বুড়ির কথাই সম্ভবত ঠিক, যদিও বাবরের সহজাত প্রবৃত্তি তাকে পাহাড়ের এখান থেকে বেশি দূরে না, এমন কোনো নির্জন স্থানে আত্মগোপন করে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে বলে। সে এবার সামনে শেখজাদা তরুণের উঁচু বাঁকানো খিলান দেখতে পায়। বাবর তোরণদ্বারের দিকে রওনা দিতেই বাইসানগার তার দিকে এগিয়ে আসে। বাইসানগারকে কঠোর আর যেতে অনিচ্ছুক দেখায়। সেটাই তো হবার কথা, কারণ এটা বাইসানগারের শহর। সে এখানে জন্মগ্রহণ করেছে। সেই শহরটা উজবেকদের হাতে তুলে দিতে তার মোটেই ভালো লাগার কথা নয়। বাবরের চেয়ে কোনো অংশে কম না তার ক্ষতির মাত্রা। সুলতান, তরুণের পরে তৃণভূমির লোকদের সারিবদ্ধ দাঁড় করিয়ে রাখা হয়েছে এবং আরও ব্যাপার আছে। সাইবানি খানের দূত আপনার সাথে আরেকবার দেখা করতে চায়। বাবর অবাক হয়ে বলে, বেশ ভালো,
আমি আমার লোকদের সাথে যোগ দেওয়া মাত্র তাকে আমার সামনে হাজির করবে। বাবরের বাহিনী 2000-এর বেশি হবে না সংখ্যায়। যাদের নিয়ে সে সমরকন্দ জয় করেছিল তাদের তুলনায় নিতান্তই জরাজীর্ণ শোচনীয় অবস্থা এখন তার। তাদের পেছনে পেছনে আসা মৃত্যু, ব্যাধি, পলায়ন আর খাদ্যাভাব তার দায় পুরো উসুল করে নিয়েছে। আজ আর কোনো উজ্জ্বল সবুজ বা হলুদ রঙের নিশানা দেখা যায় না, যা দেখে তাদের সমরকন্দ বা ফারগানার সৈন্য বলে শনাক্ত করা যাবে। অবশ্য তাদের সে পরিচয় এখন ঘুচে গেছে। বাবর তার লোকদের দিকে এগিয়ে যেতে তারা নিরাশ হয়ে দাঁড়িয়ে থাকে। শহরের বাইরে পৌঁছে যাবার পরে এদের ভেতর কতজন নিজের লোকদের কাছে ফেরত যাবে বা তাদের আরও ভালোভাবে পুরস্কৃত করতে পারবে এমন নৃপতির সন্ধান তারা অবশ্যই করবে। রোদে পোড়া মাটির উপর দিয়ে ঘোড়া নিয়ে মোটাসোটা উজবেক দূতকে আবার সে এগিয়ে আসতে দেখে। ব্যাটা আবার কি চায়? নিজের প্রভুর পক্ষে আত্মতৃপ্তি নিয়ে তাকিয়ে এসে দেখতে চায়। দূত বলে, আপনার আর আমার প্রভুর মাঝে এই নতুন সমঝোতা স্মরণীয় করে রাখতে তিনি একটি দারুণ সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আপনার বোন মহামান্য শাহজাদিকে স্ত্রী হিসাবে গ্রহণ করবেন। কি? নিজের অজান্তে চমকে বাবর তার হাত তরবারির বাট স্পর্শ করে। এক মুহূর্তের জন্য তার ইচ্ছে করে তরমুজের লাথি দিয়ে সে যেমন রস বের করে দিয়েছিল তেমনিভাবে হত্যা ভেড়াটার দেহ থেকে বিচ্ছিন্ন মাথা রক্ত চিটাতে চিটাতে গড়াতে থাকুক। দূত হেসে বলে, আমি বলতে চাইছি আমার প্রভু সাইবানি খান ঠিক করেছেন আপনার বোন খানজাদাকে নিকাহ করবেন। তিনি এখনই তাকে নিয়ে যাবেন। সুলতান! বাবর বাইসেনগারের আতঙ্কিত কণ্ঠস্বর শুনতে পায়। বাবর মাথা তুলে তাকিয়ে দেখে লোহার দরজার দিক থেকে গাঢ় রঙের আলখিল্লা পরিহিত অশ্বারোহী বাহিনী ধনুক প্রস্তুত অবস্থায় ধেয়ে আসছে। নিমিষের ভেতরে বাবর আর তার লোকদের তারা 3 দিক থেকে ঘেরাও করে ফেলে। আরেক দিক আটকে রাখে শহরের পোক্ত দেয়াল। এটা একটা ফাঁদ। এই তাহলে সাইবানি খানের কথা রাখার নমুনা। বাবর ঘোড়া থেকে লাফিয়ে নেমে দূতকেও টেনে নামায় এবং লোকটার নধর গলায় খঞ্জর চেপে ধরে। উজবেক পাঠাটার গায়ে অসুরের মতো শক্তি। সে তার বেষ্টনী থেকে ছুটতে চেষ্টা করে, কিন্তু বাবরের হাতের খঞ্জনের ফলা তার চামড়া কেটে বসে। ঘন লাল রক্তের বিন্দু ক্ষতস্থানে দেখা দিতে তার লাফালাফি বন্ধ হয়। দূত হাঁসফাঁস করে বলে, আমার প্রভু মোটেই ওয়াদার বরখেলাফ করেননি। তিনি আপনাকে নিরাপদে যেতে দেবেন বলে ওয়াদা করেছেন এবং আপনি তাই যাবেন। তিনি কেবল নিজের জন্য একটি স্ত্রী খুঁজছেন। বাবর বলে, কোনো বর্বরের হাতে তুলে দেবার জন্য আমি নিজের হাতে আমার বোনকে আগে হত্যা করব। বাবর জোরে চিৎকার করে ওঠে এবং দূতকে ছেড়ে দিলে সে হুড়মুড় করে মাটিতে বসে পড়ে। দূত পাগড়ির প্রান্ত দিয়ে গলার ক্ষতস্থান চেপে ধরে বলে, আপনার বোনই তাহলে কেবল মারা যাবেন না, আরও অনেকেই মারা যাবেন। আপনি যদি আমার প্রভুর প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি তাহলে এটাকে ব্যক্তিগত অপমান বলে মনে করবেন এবং আপনারা সবাই, আপনি, আপনার পুরো পরিবার এবং আপনার নিধিরাম সেনাবাহিনী তাহলে বেঘরে মারা পড়বে। আর তিনি পুরো শহর জ্বালিয়ে দিয়ে শহরের অধিবাসীদের কঙ্কালের ওপর সেটা পুনর্নির্মাণ করবেন। এখন আপনি ঠিক করুন কি করবেন। বাবর নিজের দিকে আর তার লোকদের দিকে তাক করা উজবেক তীরগুলোর দিকে তাকায়। সে বাইসানগার আর বাবুরির ফ্যাকাশে মুখের দিকে তাকায়। বাবর দূতকে আক্রমণ করার সাথে সাথে তরবারি কোষমুক্ত করে তারা সামনে এগিয়ে এসেছিল। বাবর যে ক্রোধ আর অসহায়তা অনুভব করে তারই প্রতিচ্ছবি সে তাদের মুখেও দেখতে পায়। এবারও তার পছন্দের কোনো সুযোগ নেই। শত্রু পরিবেষ্টিত অবস্থায় আকস্মিক এক গৌরবময় যুদ্ধে নিজের লোকদের নেতৃত্ব দেয়া এক কথা, আর তাদের অর্থহীন নিষ্ঠুরতার সামনে খোয়ারে লোকজন বনজঙ্গল পিটিয়ে শিকারের পশু যেমন বৃত্তের মাঝে শিকারের ইচ্ছার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়, সেরকম পরিস্থিতির মধ্যে তাদের ফেলে দেয়া আরেকটি ব্যাপার। দূরে উজবেকদের সারি পর্যবেক্ষণ করে বাবর সাইবানি খানের কর্তৃত্বপূর্ণ অবয়বটা খুঁজতে চেষ্টা করে। তাকে দৈরথে আমন্ত্রণের এক বুনো ভাবনা তার মনে খেলা করতে থাকে। অবশ্য উজবেক নেতাকে সেখানে কোথাও দেখা যায় না। তিনি এখন সমরকন্দে প্রবেশের প্রস্তুতি নিচ্ছেন ফিরোজা দরজা দিয়ে। সালতানাতহীন কোনো সুলতানের সাথে সাক্ষাৎ করাটা তার জন্য এখন দারুণ অসম্মানের ব্যাপার। 200 গজ দূরে দাঁড়িয়ে থাকা গরুর গাড়ির দিকে বাবর ধীরে ধীরে হেঁটে যায়। এখানে সব ঘটনা সম্পর্কে একেবারেই অজ্ঞ তার আদরের আম্মিজান আর নানিজানের সাথে বসে রয়েছে খানজাদা। সে এক মুহূর্ত ইতস্তত করে, তারপর চামড়ার ঝালর সরায় যা তাদের আড়াল করে রেখেছে।
আতঙ্কিত চোখে তিনজন তার দিকে তাকায়। তারপরে বাবর যা বলতে এসেছে সেটা শোনার পরে অবিশ্বাসে তারা চিৎকার করে ওঠে। চোখে টলটল করতে থাকা অশ্রু নিয়ে বাবর ঘুরে দাঁড়ায়, কিন্তু অসভ্য উজবেকের কামনার কাছে তাকে বলি না দেওয়ার জন্য খানজাদার আকুতি আর মেয়েকে বক্স দেবার জন্য আম্মিজান খুতলাক নিগারের কান্না তাকে বেত্রাহত কুকুরের মতো তাড়িয়ে নিয়ে যায়। বাবর অস্পষ্ট স্বরে বলে, খানজাদা, কথা দিচ্ছি আমি তোমাকে নিয়ে আসব, আমি ওয়াদা করছি আমি আসবই। বাবর কাঁদতে কাঁদতে চেঁচিয়ে বলে ওঠে, কিন্তু খানজাদা এসব কিছুই শুনতে পায় না।